বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমির হোসেন। আমি এনটিআরসির কিছু অনিয়ম এবং সিস্টেম দুর্নীতি এবং সেই সাথে যারা নিবন্ধিত এনটিআরসির নিয়োগবঞ্চিত শিক্ষক তারা কেন বারবার নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে, এনটিআরসি কী কৌশলে এদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে সে বিষয়ে কিছু কথা বলবো। এবং এনটিআরসি বরাবরই একটা অংশের সাথে প্রতারণা এবং সিস্টেম দুর্নীতি করেই যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল শিক্ষাক্ষেত্রে পৌঁছে যাক এবং নিয়োগ বঞ্চিত সকল নিবন্ধিত ভাইদের নিয়োগ হোক সেই প্রত্যাশাই করি। মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রত্যাশা থাকবে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে যাতে জাতির জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার যে সংস্কারের হাত দিয়েছে সেই সংস্কার যেন জাতির জন্য কল্যাণকর হয়। অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার হাত দিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হতে যাচ্ছে। সেই পরিবর্তন যেন, সেই সুফল যেন নিবন্ধিত শিক্ষক এবং কচিকাঁচার শিক্ষার্থীরা যেন সেই সুফল ভোগ করতে পারে, সেই এনটিআরসির অব্যবস্থাপনা সিস্টেম দুর্নীতির সাথে যারা জড়িত, যারা একটা অংশকে বারবার নিয়োগ বঞ্চিত করে রেখেছে, বারবার একটা প্রশ্নই আসে যে এরা যোগ্য না, যোগ্য হলে তো নিয়োগ হয়ে যেত, বারবার নিয়োগ বঞ্চিত করে রাখার যে অপকৌশল, সেই কৌশল সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। আর ইতিপূর্বে নিবন্ধিত ভাই ও বোনেরা যারা আমার লাইভ দেখেছে তারা আমার সম্পর্কে অবগত আছে। আমি আবারও মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত প্রার্থনা করব, শিক্ষা ব্যবস্থা এই বৈষম্য দূরীকরণে অবশ্যই যারা নিয়োগ বঞ্চিত এবং যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ তাদের নিয়োগের ব্যবস্থা করবেন। এনটিআরসির শর্ত মোতাবেক সকল শর্ত পূরণ করে যারা নিবন্ধিত হয়েছে তাদেরকে বিভিন্ন সময় বিগত 16 বছরের স্বেচ্ছাচারিতা এক সময় এক প্রজ্ঞাপন দ্বারা নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে। সেই অপকৌশলগুলো অর্থাৎ সিস্টেম দুর্নীতিগুলো সম্পর্কে আমি কিছু কথা বলবো। এবং আমি মূল কথাটা হচ্ছে শিক্ষাক্ষেত্রকে সারা বাংলাদেশে প্রচুর শিক্ষক সংকট, এজন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টারা অলরেডি শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক সংকট দূরীকরণ করতে এবং শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পদক্ষেপ নিচ্ছে। আমরা প্রত্যাশা করছি নিয়োগ বঞ্চিত যারা আছি সেই প্রত্যাশা, সেই সুফল যেন ঘরে ঘরে পৌঁছে যায় এবং সেটা যেন আসলে ন্যায়ের ভিত্তিতে হয়, আইনের ভিত্তিতে হয় এবং মানবতার ভিত্তিতে হয়, মনুষ্যত্বের ভিত্তিতে হয়। সেটা যেন এমন না হয় যে কারণে একটা অংশ তাদের মনুষ্যত্ব বর্জন করে আর একটা অংশ সেই সুযোগটা যেন না পায়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এনটিআরসি কীভাবে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে এটা সারা বাংলাদেশ সবাই নিবন্ধিত সমাজ জানে এবং এরা ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি। আন্দোলনের বিভিন্ন মন্ত্রী এমপি যারা এই বিগত সরকার আমলে ছিল তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করেছে, সেই ইতিহাস মানুষ জানে। তো এ কারণে আমরা বলতে চাচ্ছি যে যারা প্রথম থেকে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে 1 থেকে 12তম, তাদের নিয়োগের দায়িত্ব ছিল মূলত কমিটির হাতে। 2015 সালে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগ সুপারিশের ক্ষমতা দিয়েছে এনটিআরসির হাতে। তখন থেকে সকলের নিয়োগের দায়িত্ব মূলত এনটিআরসি প্রথম গঠিত হয়েছে 2005 সালে। তাদের দায়িত্ব ছিল শুধু প্রত্যয়ন প্রদান করা, অর্থাৎ এনটিআরসির যে ফুল মিনিং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ তারা যোগ্য শিক্ষকদের নির্বাচিত করবে এবং প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেবে। সেই গতানুগতিক পদ্ধতিতে স্বজন পেতে এবং ঘুষ বাণিজ্য চলত, সেটা বন্ধের উদ্দেশ্যেই মন্ত্রণালয় এনটিআরসিকে সুপারিশ ক্ষমতা দেয়। কিন্তু এই এনটিআরসির সুপারিশ ক্ষমতা পাওয়ার পর এনটিআরসি সেই প্রকৃত যে যোগ্যতা এবং
যোগ্যতার সনদ প্রদান করতো, সেই কাজটা থেকে তারা বেরিয়ে এসে তারা এটাকে লাভজনক ব্যবসায় রূপান্তর করে ফেলে। তারা বারবার পরীক্ষা নিয়ে হাজার হাজার নিবন্ধনধারীদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। সেই প্রতারণার নমুনা হিসেবে আমি কিছু বিষয় উপস্থাপন করব। আশা করি মাননীয় যারা দায়িত্বশীল আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শিক্ষা সংস্কার নিয়ে কাজ করবেন, সুতরাং তাদের এই বিষয়গুলো দৃষ্টিগোচর হওয়া অতি জরুরি এবং নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সকলের নিয়োগের সুব্যবস্থা করা এখন সময়ের আশু দাবি। কারণ বর্তমানে এনটিআরসির ওয়েবসাইটে 6 লক্ষাধিক নিবন্ধনধারী আছে, একজনের 5টি 6টি করে নিবন্ধন আছে। সেই হিসেবে আমরা দীর্ঘ 200 দিন শাহবাগে আন্দোলন করেছি, অনশন করেছি। সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এবং শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের 2টি দাবি মেনে নিয়েছিল, যে এক আবেদনে আমাদের চাকরির ব্যবস্থা করবেন এবং ইন্ডেক্সবিহীন, অর্থাৎ বর্তমানে যারা শিক্ষা এমপিও ভুক্ত, ইন্ডেক্সভুক্ত, তাদেরকে আর আবেদন করতে দেওয়া হবে না, তাদের আলাদা বদলি ব্যবস্থা করা হবে অথবা ট্রান্সফার করা হবে। ফলে প্রকৃত যারা এনটি লেভেলের শিক্ষকতা প্রবেশ করতে চায়, যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো ওই হিসাবে যখন জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটিমাত্র আবেদন গ্রহণ করা হয়েছে, তখন স্কুল এবং কলেজ মিলিয়ে 1,21,000-এর মতো আবেদন পড়েছিল। একজন ব্যক্তির যেহেতু 2টি চাকরি করার সুযোগ নেই, সুতরাং এই হিসেবে প্রকৃত আবেদন সংখ্যা পড়েছিল 81,000। তো এইখানে 1 থেকে 15তম 16তম সহ ছিল, সেখানে 81,000 আবেদন পড়েছিল। তার মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে 27,000-এর মতো চাকরি হয়েছে এবং নতুন করে 17তম কিছু যোগ করা হয়েছে, তাদেরকেও চাকরি দেওয়া হয়েছে। যারা এত শূন্য পদ, যে 98,000 শূন্য পদ, সেখানে 98,000 শূন্য পদ সেখানে পূরণ হয়েছে মাত্র 19,000-এর মতো। বাকি পদগুলো কিন্তু শূন্য রয়েছে। এই বারবার এনটিআরসির সিস্টেম দুর্নীতির কারণে শিক্ষক সংকট রয়েছে। অপরদিকে এনটিআরসি যোগ্য প্রার্থী নির্বাচন করেও নিয়োগ দিচ্ছে না, এটা পূর্বেও দেয়নি, এখনও দিচ্ছে না, এবং বারবার পরীক্ষা নিয়ে নিবন্ধিত সংখ্যা বৃদ্ধি করে তারা সনদ বাণিজ্য করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? কারণ এনটিআরসির চেয়ারম্যানের ড্রাইভার, এটা ফেসবুক সহ মিডিয়ার 6 লাখ। এনটিআরসির চেয়ারম্যান ড্রাইভার 2 লক্ষ টাকায় সনদ দেয় এবং 6 লক্ষ টাকায় 8 লক্ষ টাকায় নিয়োগ সুপারিশ পাইয়ে দেয়। এখন বলুন, 2 লক্ষ টাকায় যেখানে সনদ দেবে এবং 6 লক্ষ টাকায় সনদ পাইয়ে দেবে, তার মার্কটা বেশি হবে না আমার মার্কটা বেশি হবে? অবশ্যই যে অবৈধ সনদদারি তার মার্কটা বেশি হবে এবং সুপারিশ যদি পায় সেই আগে পাবে। শুধু তাই নয়, এনটিআরসি প্রথম গণবিজ্ঞপ্তিতে 16,000 পদের জন্য সুপারিশ গণবিজ্ঞপ্তি দিয়েছিল। গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এই কারণেই, বাংলাদেশে কতজন নিবন্ধনধারী আছে এবং চাকরি প্রত্যাশী আছে, তাদের চাকরি দেওয়ার উদ্দেশ্যে। সেখানে 16,000 পদের বিপরীতে সুপারিশ গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে সেখানে দেখা যায় জেলা উপজেলা ভিত্তিক, মানে একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়। তো একজন ব্যক্তি যদি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়, একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানে চাকরি দেওয়া সম্ভব না। স্কুল কলেজ মিলে অনেকগুলো পদ এ কারণে ফাঁকা থেকে যায়। 16,000-এর পদগুলো, অনেকগুলো পদ ফাঁকা থেকে যায়। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সেখানে একটা অংশকে আবেদন করার সুযোগই দেওয়া হয় না, এবং যারা অলরেডি চাকরিরত, অর্থাৎ প্রথম গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়েছে, নিবন্ধন সনদ আছে, তাদেরকেও এই একই আবেদনের সুযোগ দেওয়ায় বেশিরভাগ ইন্ডেক্সধারী, অর্থাৎ পূর্বে চাকরিরত, তাদেরই প্রকান্তরে বদলির ব্যবস্থা করা হয়। ফলে এনটি লেভেলে যারা নতুন, তারা কিন্তু প্রবেশ করতে পারে না। এর ফলে আবারও পদ শূন্য থাকে এবং কিছু মহিলা কোঠা, পুরুষ কোঠা, এটা উল্লেখ করা না থাকায় পুরুষরা সেই সব পদে আবেদন করলে সেসব পদ রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ তার নিয়োগটা বঞ্চিত হয়ে যায়। এভাবে 40,000-এর মধ্যে বেশিরভাগই ইন্ডেক্সরা দখল করে, ইন্ডেক্সরা গ্রহণ করে নেয়, পূর্বের নিয়োগকৃতরা পদগুলো দখল করে, ফলে সেই পদগুলো আবার ফাঁকা থাকে। তৃতীয়তে 54,304টি পদ, সেখানে 22,000 ইন্ডেক্সজারিকে বদলি করা হয়। 22,000 ইন্ডেক্সজারিকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি করা হয়। এখন এই 22,000 পদ যদি তাদেরকে আলাদা বদলি করা হতো অথবা তাহলে এই
50,000 পদ কিন্তু এন্ট্রি লেভেলে শিক্ষক প্রবেশ করতে পারত। সেই এন্ট্রি লেভেলে প্রবেশের শিক্ষক জয়েন করে মাত্র 12,000। কোথায় 54,304টি পদ, সেখানে জয়েন করে মাত্র 12,000। বাকি পদগুলো কোথায় থাকে? সে থেকেই যায়। এনটিআরসি আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিল একটা, সেখানে যারা ওই তৃতীয়তে সুপারিশ পেয়েছে তারা এবার নতুন করে সুপারিশ পায়। এতে লাভ কার? একটা পদের বিপরীতে হাজার হাজার আবেদন করতে হচ্ছে এবং এনটিআরসি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শিক্ষামন্ত্রী ওই কি বলে প্রধানমন্ত্রীদের খুশি করছে, অথচ নিবন্ধিতরা নিয়োগ বঞ্চিত থেকে যাচ্ছে। এই শূন্যপদ শূন্যই থাকছে এবং তাদের বয়স, যারা এন্ট্রি লেভেলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু যখন পরীক্ষা দিয়েছে তখন তাদের বয়স ছিল এবং মহামান্য আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে 1 থেকে 12তমদের অর্থাৎ 12/6/2018 পূর্বে যাদের নিবন্ধন আছে তাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে। এর ব্যাপারে আমরা দেখেছি করোনাকালীন সময়ে কোর্টের একটা রায়ে 1 থেকে 12তম সহ সকলকে মিলিয়ে একটা সম্মিলিত রায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সনদের মেয়াদ 3 বছর। এটা ছিল 13তমদের জন্য। এটা স্পষ্ট রায়ে, আমাদের রায়ের কপি আছে। আমার যেটা মনে হয় এটা যারা রিড করেছে বা মামলায় অংশগ্রহণ করেছে তাদের সাথে এবং এনটিআরসির সাথে মানে একটা ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে যে 1 থেকে 12তমদের। এ ব্যাপারটা শুধুমাত্র 13তম থেকে প্রযোজ্য এবং এটা রায় স্পষ্ট আছে, এটাকে ভায়োলেন্স করা হয়েছে। সম্মিলিতভাবে একটা সম্মিলিত 166টি মামলাকে কনভার্ট করে সেখানে একটা গোজামিল দেওয়া হয়েছে। তো আমি প্রত্যাশা করব, যেহেতু এই আইনি ব্যাপারগুলো, এই তদন্তর ব্যাপারগুলো, অনিয়মের ব্যাপারগুলো আসলে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের না, এটা কর্তৃপক্ষের কাজ এবং এটা দায়িত্বশীল যারা ভূমিকা পালন করে, যারা শিক্ষা সংশ্লিষ্ট তাদের কাজ। আমরা প্রত্যাশা করব যারা এই দায়িত্বগুলো গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই অনিয়মগুলো তদন্ত করে দেখবেন। তাদের যারা জাল সনদ দেয়, আমি বলতে চাচ্ছি যারা জাল সনদ দেয়, যারা টাকার বিনিময়ে উচ্চ মার্কের সনদ দেয়, যারা টাকার বিনিময়ে নিয়োগ দেয়, তারা এই রায়গুলো যে এডিট করবে না, তারা রায়গুলো যে ভায়োলেন্স করবে না, এর কি নিশ্চয়তা আছে? এটাকে অবশ্যই তদন্ত করতে হবে এবং জাল সনদের সাথে যারা জড়িত, যারা শিক্ষাক্ষেত্রকে কলুষিত করছে, যারা নিয়োগ বঞ্চিত জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা এ পর্যন্ত বৈষম্য করে আসছে, যারা এই সারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই নীল নকশা করেছিল, যারা নিবন্ধিতদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এই শিক্ষাক্ষেত্রকে কলঙ্কমুক্ত করতে হবে এবং নিয়োগ বঞ্চিত যাদের বারবার নিয়োগ বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। তবেই কচিকাঁচার শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক শিক্ষক পাবে এবং সঠিক শিক্ষা পাবে। অন্যথায় যদি এখনো কালক্ষেপণ করা হয় এবং নিয়োগ বঞ্চিতদের যে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে সেই বিষয়গুলো যদি আলোকপাত না করে, তাদের যথাযথ ব্যবস্থা না নিয়ে তাদের যদি নিয়োগ বঞ্চিত করেই রাখা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল সেটা শিক্ষাক্ষেত্রে আসবে না, নিবন্ধিত শিক্ষক সমাজের মানে সেই সুফলটা পাবে না। তাহলে এই স্বাধীনতার মানে কি? এই স্বাধীনতার মানে কি? এটাই আমার মূল প্রশ্ন। আমরা এই স্বাধীনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল অবশ্যই শিক্ষাক্ষেত্রে পৌঁছে দিতে চাই, নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের জীবনে এর সুফল পৌঁছে দিতে চাই এবং এনটিআরসির যারা এনটিআরসির সাথে সদস্যে যেসব মিডিয়া এবং যেসব সিন্ডিকেট অর্থাৎ সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে যারা নিয়োগ বঞ্চিত, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থার মাধ্যমে বাংলা থেকে বৈষম্য দূরীকরণ করতে হবে। বাংলাদেশের 64 জেলা থেকে আমরা নিয়োগ বঞ্চিতরা শাহবাগে 200 দিন আন্দোলন করেছি। সেখানে শিক্ষামন্ত্রী দীপমণি আমাদের সাথে প্রতারণা করেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল জাতীয় সংসদে বলেছে গত 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছে, অথচ সেখানে 19,000 শিক্ষক এখনো নিয়োগ দিতে পারেনি। পুলিশ ভেরিফিকেশন চলছে। মিথ্যা কথা বলে, মিথ্যার যে ব্যবস্থা ছিল এবং অপকৌশল ছিল, সেগুলোর সাথে অনেক বড় বড় লোক, অনেক রাঘব বোয়াল জড়িত আছে। এগুলোকে আইনের আওতায় এনে তদন্ত করতে হবে এবং প্রকৃত নিয়োগ বঞ্চিতদের অবশ্যই নিয়োগ দিতে হবে। অনেক কথা ওঠে যে
1 থেকে 12তমরা যদি মেধাবী হতো তাহলে তাদের নিয়োগ হয়ে যেত। যারা এই কথাগুলো বলে তারা এনটিআরসির ইতিহাস জানে না। এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তির সময় যখন অনিয়ম ধরা পড়ে তখন একদল ফল প্রত্যাশী, রেজাল্ট প্রত্যাশী আন্দোলন করে তাদের আন্দোলনে লাগিয়ে দেয় এবং তারা আন্দোলন করে সুধী সমাজ ঘোষণা দেয়। যারা ভুক্তভোগী যে পদগুলো সমস্যা আছে সেই পদগুলো আপাতত ব্লক রাখেন আর বাকিদের রেজাল্ট দিয়ে দেন। বাকিদের রেজাল্ট দিয়ে দেওয়ার পরেই সেটা ধামাচাপা হয়ে যায়। চতুর্থতেও তাই, পঞ্চমে তাই, অর্থাৎ আবেগ দিয়ে চলছে এনটিআরসি, আবেগ দিয়ে, বিবেকের কোনো কাজই এনটিআরসি করছে না। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব পদে আবেদন করা হয়েছিল ওই সব পদে কোনো সুপারিশ করা হয়নি। আমরা তৎকালীন শিক্ষামন্ত্রীকে বলেছিলাম এই সব পদে সুপারিশ করা হয়নি, অথচ আমাদের আবেদন হয়েছে। আমরা শিক্ষামন্ত্রীকে তথ্যপাত্র দিয়েছি, শিক্ষামন্ত্রী এনটিআরসির কাছে দিয়েছে, এনটিআরসি তাকে হুমকি ধুমকি দিয়ে তার মামলা করবে, এইসব হুমকি ধুমকি দিয়ে তাকে বিষয়টা চেপে গেছে। আমাদের কাছে সেই ডকুমেন্টগুলো আছে। আমরা এবং তাকে বলেছে এটা আপনি জালিয়াতি করে এনেছেন। অর্থাৎ জালিয়াতি যারা করে তারাই জালিয়াতির কথা বলে। এই তথ্যগুলো ইমেলের মাধ্যমে নেওয়া হয়েছে। সেই সব প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আছে, সেগুলো আমরা ইমেলের মাধ্যমে সংগ্রহ করে রেখেছি যে ইমেলের মাধ্যমে লেনদেন হয়েছে সেটা কিভাবে জালিয়াতি করা হয়। এবং এনটিআরসি তাদের বলছে এগুলো জালিয়াতি করেছিলেন। যাকে বলেছে সে চুপসে গেছে। শেষ পর্যন্ত হাজার হাজার আবেদন করে সর্বশান্ত হয়ে সারা বাংলার নিবন্ধিতদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। এত কিছু পরেও যখন বলবেন যে মেধাবী হলে তো নিয়োগ হতো, আমি একটা কথাই বলবো, যদি একটা গাড়ি বন্ধ থাকে, বন্ধ করে দেওয়া হয়, স্টপ করে দেওয়া হয়, সেই গাড়িটা গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে? আপনারা প্রশ্নের উত্তর দেবেন। একটা বন্ধ গাড়ি গন্তব্যে কখনো পৌঁছাতে পারবে না। এনটিআরসি মূলত সেই কাজটাই করে। প্রতিবার পরীক্ষা নিয়ে বিগত সরকারের আমলে নুর ইসলাম নাহিদের সময় প্রশ্ন আউট হতো, এগুলো কে না জানে। এবং এই তাদের দলীয় লোক ঢোকানোর জন্য বারবার সেই উচ্চ মার্ক দিয়ে, টাকা দিয়ে, অবৈধ সনদ দিয়ে 60,000 জাল সনদদারি ঢুকিয়েছে। এই 60,000 জাল সনদদারি কারা ঢুকিয়েছে, কেন ঢুকিয়েছে? এটা শিক্ষাক্ষেত্রকে কলঙ্ক করার জন্য, কচিকাঁচার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। এবং বারবার পরীক্ষা নিয়ে এই জাল সনদ যাদের দিতে পারে তাদেরকেই নিয়োগ দেয়। কিছু ভালো মানুষ দেয় না তা নয়, কিছু ভালো মানুষ কিছু সাবজেক্টে যেগুলোর শূন্যপদ বেশি এবং নিবন্ধিত সংখ্যা কম, সেসব পদে কিছু ভালো মানুষও যায়, সেটা আমি অস্বীকার করব না। এ পর্যন্ত 1 লাখের মতো এনটিআরসি নিয়োগ সুপারিশ করতে সক্ষম হয়েছে এবং নিয়োগ বঞ্চিত সংখ্যাটা খুবই কম, যেখানে 80,000-এর মতো শূন্যপদ অলরেডি আছে এবং এখনো শূন্যপদের তালিকা নেওয়া হচ্ছে। সেই হিসেবে শূন্যপদের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি হবে। অথচ একটা অংশকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার 1 থেকে 12তম, 13, 14, 15 এদেরকে সুপারিশ করতে দেওয়া হয়নি। শুধু 16 এবং 17 এদেরকে আবেদন করতে দেওয়া হয়েছে, বাকিদের আবেদন করতে দেওয়া হয়নি। 17তম ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে, এনটিআরসি সকল শর্ত উত্তীর্ণ হয়েছে, অথচ ওই যে সনদের মেয়াদ 3 বছর এবং মাউসির অর্থাৎ এমপিও নীতিমালা 35 সেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে। একটা বারও তারা আবেদনের সুযোগ পায়নি, পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, সকল যোগ্যতা হলো, অথচ শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা ব্যারিকেড দেওয়া হলো। এই অব্যবস্থাপনার জন্য কে দায়ী? আর যেটা বলতেছিলাম, বন্ধ গাড়ি কখনো গন্তব্যে পৌঁছাবে না। আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে দেখা যায় যেসব পদ ফাঁকা ছিল, 40,000-এর মতো পদ ফাঁকা ছিল, সেই সব পদে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবার শিক্ষক চাহিদা দেওয়া হয়েছিল। সেই সব পদে যে আবার 40,000-এর মতো পদ, 68,000-এর মতো, 27,000 সুপারিশ করেছে, অনেক মানুষ জয়েন করে নাই। সেই 40,000-এ আবার পঞ্চমে সুপারিশ নেওয়া হয়েছে। আমরা এই বিষয়টা যখন লক্ষ্য করি, আমরা শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই চতুর্থতেও একই রকম ঘটনা ঘটে। ফেসবুক সহ 6 লাখ, মনে করেন আমরা যখন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে 200 দিন আন্দোলন করি,
তখন এক আবেদনের ইন্ডেক্সবিহীন সুপারিশ করবে এবং তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিল যে 68,000 পদই সুপারিশ করা হবে, একটি পদও ফাঁকা থাকবে না। আমরা তার কথা বিশ্বাস করে মূলত ভুলই করেছিলাম। এই 68,000 না, সেই পদগুলো আবারও ফাঁকা রেখে পঞ্চমে গণবিজ্ঞপ্তি দিয়েছে। সেই পদগুলো আমার কলেজে 9টি, স্কুলে 11টি, এরকম। এই গল্পটা শুধু আমার না, হাজার হাজার নিবন্ধিত বাইদের সাথে করা হয়েছে। সেই পদগুলোর ব্যাপারে সুপারিশ করার ব্যাপারে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে রিট মামলা করেছিলাম। সেই রিট মামলায় আমাদের পক্ষে রায় এসেছিল, বলেছিল যে এদের আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিয়ে নিয়োগের ব্যবস্থা করুন, কিন্তু তৎকালীন সরকার সেই ব্যবস্থাটাকেও নেয়নি। অর্থাৎ এনটিআরসি পাশ কাটিয়ে তাদের সেই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে, আবেদনের সুযোগ দেয়নি, আর নিয়োগ তো দেয়নি। এখন একটা অংশকে যদি নিয়োগ না দেওয়া হয়, যে ব্যাপারটা বললাম, পদ ফাঁকা রয়েছে, আমার আবেদন ছিল, সেখানে সুপারিশ করা হয় নাই। যাকে সুপারিশ করা হয়েছে সেখানে একটা, যখন সুপারিশ করা হয় তখন কিন্তু আমি রেজাল্ট ঘেটে দেখেছি কাউকে না কাউকে সুপারিশ করা হয়েছে। এখানে তাদের একটা তেলিসমতি মানে সিস্টেম দুর্নীতি আছে। এই সিস্টেম দুর্নীতিটা সে এনটিআরসি ছাড়া আর কেউ জানে না। এই সিস্টেম দুর্নীতির কারণে 60,000-এর মধ্যে মাত্র 12,000 নিয়োগ হয়, সেই 80,000-এর মধ্যে মাত্র 19,000 নিয়োগ হয়। এই সিস্টেম দুর্নীতির কারণে নিয়োগ বঞ্চিত রয়েই যাচ্ছে। তারা বলতেছে যোগ্য শিক্ষক পাচ্ছি না। সকল শর্তে উত্তীর্ণরা কিভাবে নিয়োগ বঞ্চিত হয় এবং কিভাবে তারা যোগ্য হয় না। এনটিআরসির বিভিন্ন ব্যাচে একই রুল আছে। আমি আবার বলছি, এনটিআরসির বিভিন্ন ব্যাচের একই রোল আছে। যেমন আমার বিষয়ে 3 জনের রোল আছে। তখন এনটিআরসি যখন এই রেজাল্টটা সুপারিশ করার জন্য রেজাল্টটা টানে, তখন আমার রোলে যে প্রথম আছে তার রোলটা প্রথমে আসে, এবং সে যদি ইন্ডেক্সধারী হয়ে যায় তখন এই সুপারিশ তালিকা করার পরে সেই ইন্ডেক্সধারী হয়ে গেলে, সেই যেহেতু ইন্ডেক্স আছে এবং বর্তমানে 7 নং পয়েন্ট অফ আছে, এই কারণে ইন্ডেক্সের পদটা তাকে ওখান থেকে ইন্ডেক্সধারী থেকে তাকে ওখান থেকে রিমুভ করে, ফলে ওই পদটা কিন্তু শূন্য থেকে যায়। এই পদটা কিন্তু শূন্য থেকে যায়। বারবার আমরা এনটিআরসি বলেছি, এনটিআরসি বলছে যে এটা সিস্টেম। কিসের সিস্টেম? যেখানে জনস্বার্থের বিরুদ্ধে এনটিআরসি বারবার মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এর আগে লক্ষ টাকা একটা চাকরির জন্য, বাংলাদেশ কেন বিশ্বের কোথাও নাই, একটা চাকরির জন্য তার জমি জমা গহনা বন্ধক রেখে সর্বশান্ত হয়ে গেছে লাখ আবেদন করে, তারপরে সেই চাকরির ব্যবস্থা হয় নাই। অথচ সেই সব প্রতিষ্ঠানে পদ শূন্য ছিল, তাকে সুপারিশ করা হয় নাই। সেই লিখিত কাগজপত্রগুলো আমরা কিন্তু জমা দিয়েছিলাম, তারপরে ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যে লিখিত কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম, তবু ব্যবস্থা নেওয়া হয় নাই। 1 থেকে 12তমদের উত্তীর্ণ করা হয়েছিল যোগ্য শিক্ষক হিসাবে নিয়োগের উদ্দেশ্যে। তাদেরকে নিয়োগ দেওয়ার জন্যই সনদ দেওয়া হয়েছিল, এবং জেলা উপজেলা ভিত্তিক অতিরিক্ত 20% টিকানো হয়েছে। 100 জনের মধ্যে 120 জনকে টিকানো হইতো। ওই ভালো রেজাল্ট করার পরেও যদি ওই উপজেলায় পদ না থাকতো, পদ শূন্য না থাকতো, তাকে টিকানো হতো না। এবং মহামান্য আপিল বিভাগের রায়ে যখন সম্মিলিত মেধা তালিকা করা হয়, অর্থাৎ নিয়োগের জন্য সকল ব্যাচের এক এক সময় এক এক নিয়মে পরীক্ষা উত্তীর্ণ হয়ে সবাইকে যখন মেধা তালিকা করা হয়, তখন 1 থেকে 12তম যাদের আসলে পূর্ব ঘোষণা ছিল না, তারা অনেকে 60, 70 বা 40 এরকম পেয়ে যখন 60-70 হয়ে গেছে, তখন আর বেশি নাম্বারের প্রতি নাই করে তারা পরীক্ষা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি মাত্র একবার পরীক্ষা দিয়েছি, 8ম, স্কুল এবং কলেজ একসাথে 2টাই আমি উত্তীর্ণ হয়েছি, এবং 60% মার্ক। আমি আর চেষ্টা করিনি, এবং পরবর্তীতে চেষ্টা করিনি, কারণ এটা আমাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগের, যেটা মেনে এনটিআরসি 3য় গণবিজ্ঞপ্তি দিয়েছে। এবং এই পর্যন্ত যারা এইটার ব্যাপারে বারবার তারা এটার বিরুদ্ধে
আপিল করে, অর্থাৎ পরবর্তীদের উপর যে নিয়ম, সেই নিয়মটা পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়ে সকলকে একই ক্যাটাগরিতে আনার চেষ্টা করেছে। যেখানে আপনার নিয়োগ বঞ্চিতের সংখ্যা অতি সীমিত। আমরা 21,796 জনের একটা তালিকা দিয়েছিলাম। তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাদের একটা তালিকা গ্রহণ করেছিল, কারণ তারা বলেছিল আপনারা কতজন, এটা যদি আইডিয়া করতে পারি তাহলে দেখবো যে প্যানেল করা সম্ভব কিনা। আমরা সেটা দিয়েছিলাম, কিন্তু তারা সেই নিয়োগটা সম্পন্ন করেনি, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। আমি বলতে চাই, যেহেতু নিয়োগে সম্ভব ছিল সেই কারণেই তারা নিয়েছিল। এবং বিগত কিছুদিন আগে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি নামে কিছু কথা শুনেছেন। বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে এনটিআরসি। তো বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা পত্রপত্রিকায় লিখেছি, যেহেতু এনটি লেভেলে আমাদের বয়স ছিল, অর্থাৎ আমরা যখন পাশ করেছি তখন আমাদের বয়স নির্দিষ্ট এই বয়সের কম ছিল। তখন আমাদের নিয়োগ দিলে পদগুলো শূন্য না রাখলে তখন কিন্তু নিয়োগ হয়ে যেত। তারা সিস্টেম দুর্নীতির কারণে আমরা নিয়োগটা পাইনি, আমাদের বয়স বেড়ে গেছে। সেই বিষয়টা বিবেচনা নিয়ে এনটিআরসি একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিল। আমরা এনটিআরসি এর সদস্য সাথে আলোচনা করেছি এবং তারা বলেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিব, যা 17তম, 13, 14 এবং 1 থেকে 12তম যারা সুযোগ পাবে। আমি বলেছিলাম যে আমাদের সাথে চতুর্থতে এরকম করা হয়েছে, শূন্য পদ শূন্য রয়ে গেছে, অথচ নিয়োগ দেওয়া হয় নাই, সেই পদগুলো এখনো শূন্য। তৃতীয়তে হয়েছে, চতুর্থতে হয়েছে, এবারও হবে না, এর নিশ্চয়তা কি? সে কিন্তু সঠিক জবাব দিতে পারে নাই এবং সে বলছে যার হবে হবে, যার হবে না। তো যে সিস্টেম দুর্নীতিগুলো রয়ে গেছে, যে সিস্টেম দুর্নীতির কারণে বারবার আপনার 54,000-এর মধ্যে 40,000 পদই ফাঁকা থাকে, চতুর্থতে 68,000-এর পরিবর্তে সেখানে 40-50,000 পদ ফাঁকা থাকে, আপনার পঞ্চমে 80,000 পদ ফাঁকা থাকে। সেই সিস্টেমে সেই বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেই কি আর বয়স উঠিয়ে দিলেই কি? আপনার বয়স সেটা তো ছিলই না। তারপরে সম্মিলিত মেধা তালিকায় আইনকে ভায়োলেন্স করে অ্যাটর্নি জেনারেলের কনসাল্ট নিয়ে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়ে এদের একটা অংশকে নিয়োগ বঞ্চিত করে রাখে। যেখানে পক্ষে রায় ছিল সেখানে কনসাল্ট নিয়ে তারা কি বলে দলীয় উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজগুলো করে ফেলেছে। তো যাই হোক, যেভাবেই হোক একটা অংশ নিয়োগ বঞ্চিত হয়েছে এবং নিয়োগ বঞ্চিত করা হয়েছে। এই অপসিস্টেমগুলো, এই সিস্টেম দুর্নীতিগুলো অবশ্যই রোধ করতে হবে। নিয়োগ বঞ্চিতদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। শিক্ষাক্ষেত্রে প্রকৃত বৈষম্য দূরীকরণের জন্য যদি যথাযথ ব্যবস্থা নেওয়ার দরকার মনে করেন এবং নেওয়ার দরকার, যদি শিক্ষাক্ষেত্রে এই কচিকাঁচার শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় বিষয়ভিত্তিক বৈধ সনদধারীদের বিষয়ভিত্তিক শিক্ষায় শিক্ষিত গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চান, তাহলে এই নিয়োগ বঞ্চিত বৈষম্যের শিকার এদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে এবং এদের আইনগত কোনো বাধা নাই। তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত এদের ব্যাপারটা এনটিআরসি মেনে নিয়েছিল, এরপরে আইনকে ভায়োলেন্স করে এই ব্যাপারটা এখন তারা বলছে তাদের পক্ষে। তো আমি বলবো, যেহেতু দলীয় সরকার সে যেভাবে হোক চেয়েছে, এই পরবর্তী রায়টা বিবেচনা করে পূর্ববর্তী রায় বহাল রেখে, অথবা আমাদের এন্ট্রি লেভেল বয়স, যেটা এনটিআরসি কিন্তু চেয়েছে যে একটা এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে সবাইকে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু তারা একটা দায় সারার চেষ্টা করছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের কাছে বোঝানোর চেষ্টা করছে যে আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিব, আর যারা নিয়োগ বঞ্চিত নিয়োগ হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে নিয়োগ বঞ্চিতদের নিয়োগ হয়ে যাবে না, নিয়োগ দিতে হবে। যে শূন্যপদগুলো বারবার যে সিস্টেমের কারণে, সেটা অপসিস্টেম হোক, সিস্টেম দুর্নীতি হোক, যে কারণে তারা নিয়োগ বঞ্চিত হচ্ছে, সেই সিস্টেমগুলোকে পরিবর্তন করতে হবে। কিভাবে বিশেষ গণবিজ্ঞপ্তি হোক বা গণবিজ্ঞপ্তি হোক, কিভাবে নিয়োগ দিলে সকল নিয়োগ বঞ্চিত নিয়োগ পাবে, সেই ব্যবস্থা করতে হবে, সেই ঘোষণাই দিতে হবে। নচেত সারা বাংলাদেশের 64 জেলায় যারা নিপীড়িত, নিষ্পেষিত এবং নিয়োগ বঞ্চিত, তাদের যে ক্ষোভ, তাদের যে হতাশা, তাদের যে
শিক্ষার যোগ্যতা, এটাকে যারা কটূক্তি করবে, তাদেরকে যারা সিস্টেমের বেড়াজালে অবরুদ্ধ করবে, এতে বাংলাদেশ তথা সারা বাংলাদেশ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল পাবে না, শিক্ষার্থীরা পাবে না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থায় এখনো ঢাকা শহরে 80% বিভিন্ন ক্যাটাগরির টিচার আছে, নন এমপিও, যারা উচ্চ মার্ক নিয়ে বসে আছে। বিশেষ গণবিজ্ঞপ্তি হলেই তাদের চাকরি হবে। আমি প্রত্যাশা করব এইসব নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যারা বসে আছেন এবং যারা বিভিন্ন সময় আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, তারা সকলে মিলে আরেকবার আসতে হবে। আরেকবার এসে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এদের সাথে সুন্দর সুব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে সকলের নিয়োগ হয়, সেই ব্যবস্থার ব্যাপারে যথাযথ আলাপ এবং মিটিংয়ের মাধ্যমে যাতে আমরা সকলের নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে পারি এবং আমাদের দাবিগুলো উত্থাপন করতে পারি, সেই প্রত্যাশা করব। এবং বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেই আপনার চাকরি হবে না, গণবিজ্ঞপ্তি দিলেও চাকরি হবে না। যদি আপনাকে তারা এই সিস্টেমগুলো, এই বৈষম্যগুলো প্রতি বছর আপনার 10 থেকে 12,000 নিয়োগ দিবে আর 20 থেকে 30,000 টিকাবে, তাহলে বলেন একটা অংশ বারবার আস্তে আস্তে পিছনের দিকে চলে যাবে, এদের কখনো চাকরি হবে না। যেটা আমি বারবার বলেছিলাম 16তমদের ক্ষেত্রে, তারা একটা অংশ মনে করেছিল গণবিজ্ঞপ্তি দিলেই চাকরি হয়ে যাবে। 18তম ভাইরা অনেকেই মনে করতেছে গণবিজ্ঞপ্তি দিলেই চাকরি হয়ে যাবে। না, গণবিজ্ঞপ্তি দিলেই চাকরি হবে না। গণবিজ্ঞপ্তি দিলেই চাকরি হবে না যদি সিস্টেম দুর্নীতি বন্ধ না হয়। গণবিজ্ঞপ্তি দিলে চাকরি হবে না যদি এই জাল সনদদারি, অবৈধ মার্কদারীদের নিয়োগ প্রসেস অর্থাৎ জাল সনদের উৎস বন্ধ করা না হয়, এদের ব্যবহারে ব্যবস্থা নেওয়া না হয়। এবং 1 থেকে 12তম যাদের মার্ক 60, 70, 80, দেখেন আপনি মেধা তালিকায় দেখবেন, এদের মেধা তালিকায় প্রথম দিকেও আছে, মেধা তালিকায় প্রথম থেকে প্রথম শেষ সব জায়গায় আছে। এরা কিন্তু অমেধাবী না, অযোগ্য না। এবং তারা আরেকটা কথা বলেই ফেলেছি, সেটা হলো যে এদের মধ্যে অভিজ্ঞতাও রয়েছে। অনেকেই এমএড, বিএড এবং শিক্ষা ব্যবস্থায়, যেটা বললাম নন এমপিও, অনেকেই কিন্তু শিক্ষা ব্যবস্থার সাথে তাদের অভিজ্ঞতার বিশাল ভান্ডার রয়েছে। সুতরাং তাদেরকে নেগলেক্ট করার মতো, কলেজে স্কুলে অনেকেই চাকরি করছে, তাদেরকে নেগলেক্ট করার মতো, তাদেরকে অবজ্ঞা করার মতো কোনো অবকাশ এনটিআরসির নাই। এবং যারা অবজ্ঞা করবে, আমি মনে করব তারা বোকার স্বর্গে বাস করছেন। যেহেতু শূন্য পদ আছে, সুযোগ আছে, সুতরাং দিতে হবে। বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেই চাকরি হবে না, কোনো গণবিজ্ঞপ্তি দিলেও চাকরি হবে না যদি এই সিস্টেম দুর্নীতি বন্ধ করা না হয়। এই সিস্টেম দুর্নীতি বন্ধ করতে হবে এবং সিস্টেম দুর্নীতির সাথে যারা জড়িত, যারা জাল সনদ দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে, ওই যে ফেসবুকে ভাইরাল পোস্ট, শিক্ষক তোমার আদর্শ কই, শিক্ষকের আদর্শ কই থাকবে? যে টাকার বিনিময়ে চাকরি দিবে, যে বিষয়ভিত্তিক শিক্ষা অর্জন করে নাই, অথবা সনদের মেয়াদ বাড়িয়ে টাকা দিয়ে সনদের মার্ক বাড়িয়ে নিয়েছে, সেই শিক্ষক শিক্ষা ক্ষেত্রে গিয়ে কি পড়াবে? তো শিক্ষক তোমার আদর্শ কই, সে আদর্শ কই থেকে আসবে? আর যারা নিয়োগের, এই অবৈধ নিয়োগের সাথে জড়িত, অবৈধ নিয়োগ দেয়, উচ্চ মার্কের সনদ দেয়, অবশ্যই তাদের তদন্ত করতে হবে। এনটিআরসি চেয়ারম্যানের ড্রাইভার যেখানে 2 লাখ টাকায় সনদ দেয় এবং 6 লাখ টাকায় সুপারিশ পাইয়ে দেয়, যেখানে সিস্টেম অ্যানালিস্ট টাকার বিনিময়ে কোটি কোটি টাকা অর্জন করে এখন বিদেশে পলাতক। তো এই সব ব্যবস্থা যদি আপনি রহিত করতে না করেন, তাহলে একটা অংশকে চাকরি দেবে না। আর একটা কথা বলি, যেটা বিগত আপনার এনটিআরসি চেয়ারম্যান বলেছিল, 1 থেকে 12তমদের ক্ষেত্রে নিয়োগের কোনো বাধা নেই, এদের সনদের মেয়াদ আজীবন। এবং 13 থেকে পরবর্তী যারা আসবে, যদি রিট মামলা করে, আইনে যদি তাদের নির্দেশনা দেয়, তাদের ক্ষেত্রে আইনের ব্যাপারটা তাদের পক্ষে আসলে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, আশফাক হোসেন বলেছিলেন। এবং সেইভাবেই চলছিল। এবং সেই 13তমদের 2207 জনকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংরক্ষণ করে। একইভাবে 17 এবং 16তমদের এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, এখানে 40 পেয়েও অনেকে চাকরি পেয়েছে, 40 মার্কে, 40-এ। কিন্তু সেখানে আমরা 1 থেকে 12তম 70, 80, 60 বা 40 কেন চাকরি পাবে না? এবং তারা নিয়োগযোগ্য, তারা কিন্তু সুপারিশযোগ্য না, তারা নিয়োগযোগ্য।
যেহেতু এনটিআরসি সুপারিশ ক্ষমতাটা পেয়েছে, এই জন্য সম্মিলিতভাবে সবাইকে সুপারিশের দায়িত্ব এখন এনটিআরসির। কমিটির নিয়োগ বন্ধ দেখে এনটিআরসির হাতে সুপারিশ। তাহলে এনটিআরসির হাতে যদি সুপারিশ হয়, এনটিআরসি যদি সুপারিশ না করে এবং সিস্টেম করে যদি তাদেরকে বঞ্চিত করে রাখে, তাহলে এই যে প্রতারণা করা, এই যে জাল সনদ দেওয়া, এই যে আদালতের রায় আনার পরে তাদেরকে রায়কে ভায়োলেন্স করা, এবং তারা বলে আদালতের রায় নিয়ে আসেন, পরে আপনাদের দেখব, তা রায় নিয়ে আসার পরে সেটার বিরুদ্ধে আপিল করে, আপিল করতে আবার বছরের পর বছর চলে যায়, আবার তারা একটা গণবিজ্ঞপ্তি দেয়। তাহলে এই যে তারা মনে করেন যে রিট ব্যবসার ধান্দাকে টিকিয়ে রেখেছে, এবং তারা এই কিছু মিডিয়ার সাথে মানে মিডিয়াকে তারা করে রেখেছে, তারা সেই তথ্যগুলোই বলে যাচ্ছে বারবার। এনটিআরসিকে কোট করে যারা কথাগুলো বলছে, অথচ এনটিআরসির যে জাল সনদ দেয়, এনটিআরসি যে আইনকে ভায়োলেন্স করে, এনটিআরসিদের একটা অংশের সাথে সিস্টেম দুর্নীতি করে যাচ্ছে, সেই বিষয়গুলোকে যারা কোট করে বলে যেন অমুক এটা পাবে না, তাদের বয়স শেষ। তো সেই বিষয়গুলো আসলে তদন্ত যদি না হয়, তাহলে এই তদন্ত কে করবে? এটাকে জনগণ করবে? এটাকে নিবন্ধিত শিক্ষকরা করবে? যদি নিবন্ধিত শিক্ষকদের করতে হয়, তাহলে আমি মনে করি যে এনটিআরসি যেহেতু আগে ছিল না, আগে শিক্ষক নিয়োগ হতো কমিটি, তাহলে কমিটির হাতে ফিরিয়ে দেন এবং নিবন্ধিত শিক্ষকরাই সেই বিচার করবে। আর যদি দায়িত্ব নিয়ে আপনারা এই কাজগুলো করেন, তাহলে সেটার যথাযথ ব্যবস্থা আপনাদের নিতে হবে যারা দায়িত্বশীল। মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নিয়োগ বঞ্চিতদের নিয়োগ দেওয়ার সুযোগ আছে, নিয়োগ দেওয়ার সুযোগ আছে। শিক্ষক সংকট রয়েছে, শুধুমাত্র দলীয় বিগত 16 বছরের দলীয় অব্যবস্থাপনা, দলীয় সিদ্ধান্ত এবং এক এক সময় এক এক প্রজ্ঞাপন দ্বারা এনটিআরসির নিয়োগ বঞ্চিতরা বারবার বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছে। এদের সংখ্যা খুবই সীমিত। বলেছি যে টোটাল আছে 81,000, টোটাল আছে 81,000 এবং শূন্যপদ 80,000-এর উপরে। নতুন করে শূন্যপদ নিলে সেখানে হবে আপনার 1.5 লাখের কাছাকাছি। তাহলে এদেরকে শুধু বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, কোনো গণবিজ্ঞপ্তি নয়, 1 থেকে 5মে এ পর্যন্ত যারা আবেদন করেছে নিয়োগ বঞ্চিত রয়েছে, তাদের এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে নিয়োগের সুব্যবস্থা করবেন। তাহলে নিয়োগ বঞ্চিতরা যেমন তাদের অধিকার ফিরে পাবে, শিক্ষাক্ষেত্র শিক্ষক সংকট দূরীকরণ হবে, এবং এনটিআরসির যে অনিয়ম অব্যবস্থাপনা আছে, যে তাদের কি বলে দুর্নীতি আছে, এগুলো থেকে তারা মুক্তি পাবে। এবং আমি মনে করি বর্তমান অন্তর্কালীনবর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং সাফল্যের একটা অধ্যায় হবে। সুতরাং আমরা নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যারা আছি, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমাদের অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে। আমাদের যারা নিয়োগ বঞ্চিত করে রেখেছে, আমি বললাম আমাদের যারা নিয়োগ বঞ্চিত করে রেখেছে, আমার বিশ্বাস যে আইনের ব্যাপারটা যারা আইনকে বিশ্লেষণ করে, এখানে বিশাল একটা গোজামিল আছে। সবাইকে একসাথে করে তারা একটা মানে এনটিআরসির বিগত চেয়ারম্যান আজম স্যার যেটা বলেছে যে না, আমি কেন, অন্য চেয়ারম্যান আসলেও এই কাজটাই করবে। তো আমি আসলে বলতে চাই যে এনটিআরসি চেয়ারম্যান এই কাজটা মানে কোন কাজটা করবে, সেই কাজটা কি? সেই কাজটা একটা অংশকে বঞ্চিত করা, সেই কাজটা জাল সনদ দেওয়া, সেই কাজটা ওই সিস্টেমে বঞ্চিত করে রাখা। তো এই সিস্টেমগুলো যদি আমরা এখনও বঞ্চিত হই, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বৈষম্য, যে সংস্কার, সেই সংস্কার তো আমাদের কোনো সুফল আসবে না, শিক্ষাক্ষেত্রে কোনো সুফল আসবে না। এই যে শিক্ষাক্ষেত্রে শিক্ষক সংকট রয়েছে, এই সংকট দূরীকরণের জন্য 18তমদের আমি অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তারা আসুক, যোগ্যতার পরীক্ষা দিয়ে নিবন্ধিত হয়ে তারা আসুক এবং তারা যোগ্যতার পদগুলো পূরণ করুক, সমস্যা নেই। কিন্তু যারা প্রশ্ন ফাঁসে পাশ করে আসবে, যারা টাকার বিনিময়ে উচ্চ নাম্বারে পাশ করে আসবে, যারা দলীয় সিদ্ধান্তে আসবে, এইসব টিচার দিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থা চলবে না। সর্বোপরি আসলে একটা অংশের সাথে সবসময় বঞ্চনা করা হচ্ছে, বৈষম্য করা হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে না।
নিয়োগ যদি না দেওয়া হয়, আপনি ওই যে আগের দিনে কমিটির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে যাকে তারা নিয়োগ দিত তাকে সহজ করে প্রশ্ন ধরতো, আর যাকে দিবে না তার মুরব্বীদের ভাষায় বলতো যে তার রশি কেটে দিচ্ছে, সে যদি রশি বেয়ে উপরে উঠতেও চায় রশি কেটে দেওয়া হয়। ঠিক এরকম একটা অব্যবস্থাপনা রয়ে গেছে এনটিআরসির ভিতরে, সিন্ডিকেট রয়ে গেছে। এই সিন্ডিকেট যদি ভাঙা না যায়, এই সিন্ডিকেট যদি সংস্কার করা না যায়, এই সিন্ডিকেট যদি দূরকরণ করা না যায়, তাহলে নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের ভাগ্যও যেমন ঘুরবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্যও তেমন দূর হবে না, এবং শিক্ষক সংকটও দূর হবে না, এবং তথাকথিত এই সংস্কার কখনো লাভবান হবে না। সুতরাং যারা নিয়োগ বঞ্চিত হয়েছে এই সংখ্যাটা যেহেতু সীমিত, প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ এভাবে নিয়োগ দিয়ে যেসব পদে নিবন্ধনকারীর সংখ্যা বেশি এবং পদ কম, সেসব ক্ষেত্রে যেহেতু 120% টিকানোর কথা, যেহেতু পদ বেশি ফাঁকা নেই, তো সেই হিসাবে ওইভাবে ব্যালেন্স করে টিকিয়ে এদেরকে সকলেই নিয়োগ দেওয়া সম্ভব। এবং এই কাজটা অবশ্যই এনটিআরসিকে করতে হবে, এবং বর্তমান অন্তর্কালীনবর্তী সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমি আশা করি এভাবেই হবে। আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছি। সকল রাজনৈতিক দলগুলো বর্তমানের আমাদের ব্যাপারে কথা বলতে রাজি হয়েছে এবং কথা বলবে, ইতিমধ্যে কথা বলেছে। তো আমরা চাচ্ছি যে যেহেতু সংস্কার হবে, সেই সংস্কারটা যেন আমাদের মতো হয়, নিয়োগ বঞ্চিতদের মতো হয়, যাতে সকলের নিয়োগটা হয়। আর এখানে আর একটা কথা বারবার আমি বলেছি 18তম বা 19তম ভাইদের উদ্দেশ্যে, এখানে শূন্যপদ অনেক আছে। এই শূন্যপদগুলো পূরণ করার পরেও শূন্যপদ থাকবে, হতাশ হওয়ার কিছু নেই। যথাযথ সিস্টেমের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা যখন আসবে এবং সেই শিক্ষাক্ষেত্রকে সাফল্যমণ্ডিত করবে, তাদের জন্য সাধুবাদ থাকবে। কিন্তু যাদের অপসিস্টেমে, যাদের জাল সনদে, যারা টাকার বিনিময়ে বাণিজ্য করে, যারা একটা অংশকে নিয়োগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে, বৈষম্য করে রেখেছে, তাদের ব্যাপারে আপনাদেরও সজাগ হওয়া দরকার। জাল সনদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা দরকার। এবং এনটিআরসির যে আমরা কিন্তু ইন্ডেক্সধারীদের আলাদা গণবিজ্ঞপ্তির জন্য বা মিউচুয়াল ট্রান্সফারের জন্য বা আপনার বদলির জন্য বলেছিলাম, এবং 7 নং পয়েন্টটা স্থগিত করেছে। আপনারা চিন্তা করেন যদি 7 নং পয়েন্টটা এখনও থাকতো, তাহলে সেই 68,000 পদ বলেন আর 80,000 পদ বলেন, ইন্ডেক্সধারীরা যদি দখল করে নিয়ে নেয়, তাহলে আপনি নতুন করে আপনি পদ কিন্তু পেতেন না। সুতরাং এই সব কারণে একটা অংশ বারবার নিয়োগ বঞ্চিত হয়েছে। তাদের 50,000 পদের মধ্যে মাত্র 12,000 নিয়োগ দিয়েছে, আর ফ্রেশ নিয়োগ হয়েছে এবং পরীক্ষা উত্তীর্ণ করেছে মনে করেন 20,000, 22,000, 23,000। পরীক্ষা উত্তীর্ণ করেছে 23,000, নিয়োগ দিয়েছে 22,000, আর 22,000 ইন্ডেক্সধারী নিয়োগ দিয়েছে, ফ্রেশ নিয়োগ দিয়েছে 12,000। ইন্ডেক্সধারী বদলি করছে 22,000, তারা বলতেছে 34,000 নিয়োগ দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নিয়োগ হচ্ছে 12,000। তো এভাবে যদি আপনাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয় এবং একটা সময় এসে বলা হয় আপনার বয়স শেষ, এবং এটা কিন্তু পরবর্তীদের জন্য প্রজ্ঞাপন, সেটার কারণে যদি আপনাকে সকলকে এক কাতারে এনে বলে কি আপনার বয়স শেষ, সেটা আইনে বলেন যেভাবেই বলেন, এটা মানবতা বিরোধী। এটা আমি মনে করি যে এটা আসলে বৈষম্য। এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে হবে। সুযোগ আছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এনটিআরসির এখনও সময় আছে, যদি সকলের জন্য ওই বিশেষ গণবিজ্ঞপ্তি না, গণবিজ্ঞপ্তি বুঝি না, নিয়োগের ব্যবস্থাটা করে। প্রথম থেকে পঞ্চমে যারা আছে এদের সংখ্যাটা খুবই সীমিত, এবং 1 থেকে 12তম সংখ্যাটা খুবই সীমিত, সেটা 30,000-এর ওভার হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা পেয়েছিলাম 21,796 জন, হয়তো আরও কিছু বাড়তে পারে বা কিছু কমতে পারে, যেহেতু নিয়োগ হয়ে গেছে। এদের সুযোগ দিলে শিক্ষাক্ষেত্র সত্যিকার অর্থেই অভিজ্ঞ এবং যথাযথ শিক্ষক পাবে। শিক্ষা ব্যবস্থার যে শিক্ষক সংকট সেটা দূরীকরণ হবে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করা হবে, এবং তৎকালীন সরকারের যে অনিয়ম যেগুলো আছে সেগুলো কিছুটা হলেও দ্রবীভূত হবে, এবং বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, সেটাও দূরীকরণ সহজ হবে। জাতীয়করণ যে ব্যাপারগুলো আছে সেগুলোও সহজ হবে, এবং শিক্ষকদের বেতন বৈষম্য সেটাও দূরীকরণ হবে। আর কেউ ফেসবুকে বলে যে এনটিআরসির ক্ষেত্রে বয়স 40 করে দিক, যেহেতু ওই যে একটা অবা উঠছে, উঠছে কি বলে গুজব উঠছে যে
বয়স 35 করা হবে। এনটিআরসির বয়স কেন আপনার 40 করতে হবে, কেন 50 করতে হবে? এটা 1 থেকে 12 মধ্যে একদিনের আগেও যদি চাকরি পায়, 60 বছরের একদিনের আগেও যদি চাকরি পায়, সে চাকরিতে জয়েন করতে পারবে। এটা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগের রায় আছে। যাই হোক, ওটা একটা কথা না। কথা যেহেতু এনটিআরসি সর্বশেষ আমাদের পত্রপত্রিকায় লেখা এবং বিভিন্ন বিষয় বিবেচনা করে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করার জন্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে। সেই বিষয়টা নিয়ে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিল, সেটা দিবে কিনা জানি না। কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন নিবন্ধিতদের সংখ্যা যেহেতু কম এবং এনটিআরসি সকল শর্ত পূরণ করেছে তাদেরকে নিয়োগ দিতে হবে এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে। এই ব্যবস্থাটা করলে শিক্ষাক্ষেত্র বৈষম্যমুক্ত হবে এবং সকলে তার লালিত স্বপ্ন পূরণ হবে এবং শিক্ষা ব্যবস্থা তার গতিশীলতা ফিরে পাবে। এবং আমরা মনে করি যে আমাদের বারবার আন্দোলন করতে হচ্ছে, আমাদের কি বলে অনেকে রিট মামলা করছে, হাজার হাজার এনটিআরসির বিরুদ্ধে মামলা। কেন মামলা করতে হবে, কেন আন্দোলন করতে হবে? এই যখন একটা সিস্টেম করাপ্টেড হয়, যখন একটা সিস্টেম দ্বারা মানুষ নিষ্পেষিত, নিয়োগ বঞ্চিত হয়, যখন একটা সিস্টেম দ্বারা একটা অংশকে বঞ্চিত করা হয়, তখনই কিন্তু আন্দোলন আসে, তখনই মামলা হয়, তখনই এসব কিছু হয়। সুতরাং যেসব যা হয়েছে সব কিছুর মূলেই হচ্ছে অনিয়ম, অব্যবস্থাপনা, সিস্টেম দুর্নীতি। এই সিস্টেম দুর্নীতির যদি বজায় রেখে যারা সিস্টেম দুর্নীতির সাথে জড়িত তাদের হাত দিয়েই যদি আবার বিশেষ গণবিজ্ঞপ্তি বা গণবিজ্ঞপ্তি হয়, তাহলে আমরা মনে করি যে সেখানে ভালো ফল প্রত্যাশা করা যায় না। সেজন্য এই ব্যাপারটা পরিষ্কার করতে হবে, অবশ্যই পরিষ্কার করতে হবে তারা কিভাবে, কি নিয়মে এই গণবিজ্ঞপ্তিটা দিবে এবং সকলের নিয়োগের ব্যবস্থা করবে, সে ব্যাপারে স্পষ্ট ধারণা দিতে হবে। এনটিআরসি যেহেতু যোগ্য শিক্ষক নিয়োগের দায়িত্ব নিয়েছে, সুপারিশ করার দায়িত্ব নিয়েছে, তাকেই সুপারিশ করতে হবে। এই সুপারিশ করে এই শিক্ষাক্ষেত্র যে কলঙ্কময় অধ্যায়, এটার অবসান করতে হবে, বৈষম্য দূরীকরণ করতে হবে। আর যদি এ ব্যাপারে আমরা বারবার বলেছি, এনটিআরসি যদি যথাযথ ব্যবস্থা না নেয় এবং 64 জেলায় নিবন্ধিত নিয়োগ বঞ্চিতরা যে ক্ষোভের বহিঃপ্রকাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটেছে, এই বহিঃপ্রকাশ আমি মনে করি যে 60,000 জাল সনদধারীদের চাকরিচ্যুত করে এবং যোগ্যদের নিয়োগ দিতে এই বহিঃপ্রকাশ আবারও ঘটতে পারে। এই যাতে এর পুনরাবৃত্তি না হয়, যাতে নিয়োগ বঞ্চিতদের তাদের অধিকার আদায়ের জন্য যাদের কি বলে শিক্ষক সুলভ আচরণ থেকে বেরিয়ে আসতে না হয়। যারা আসলে আমি বলতে চাচ্ছি যে ব্যাপারটা এরকমই যে সারা বাংলাদেশে এখন কিন্তু ক্ষোভের মধ্যে আছে এনটিআরসির অব্যবস্থাপনার কারণে। এই ব্যাপারে যদি যেহেতু আমরা বিভিন্ন সমন্বয়কদের সাথে যোগাযোগ করেছি, শিক্ষা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের কাছে আমাদের চিঠিও পৌঁছে গেছে এবং তারা বলেছে যে শিক্ষাক্ষেত্রে সংস্কার হবে এবং সকলের জন্য সুন্দর একটা ব্যবস্থা হবে। তো আমরা চাচ্ছি যে সেই সুন্দর ব্যবস্থাটা কি সেটা যেন ঘোষণা করে সেভাবে সকলের জন্য সুন্দর একটা ব্যবস্থা নেওয়া হয় এবং এই গতানুগতিক সেই আগের ধারায় যদি বহমান থাকে, সেই অপসিস্টেম যদি বহমান থাকে, সেই জাল সনদ প্রদান করার সিস্টেম যদি বহমান থাকে এবং নিয়োগ বঞ্চিত করার কৌশল যদি বহমান থাকে, তাহলে এই সংস্কার আমাদের জন্য কখনো সুফল বয়ে আনবে না, জাতির জন্য সুফল বয়ে আনবে না। তাহলে ভুয়া সনদে যেমন মুক্তিযোদ্ধারা শুধু নিজেদের সুবিধা গ্রহণ করে, আর ভুয়া সনদে যারা শিক্ষক তারা শুধু নিজেরা সুবিধা গ্রহণ করে না, তারা জাতিকে ধ্বংস করছে, শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করছে এবং সর্বোপরি কচিকাঁচার ভবিষ্যৎ নষ্ট করছে। এবং আমরা মনে করি একটা অংশ আমাদের নিয়োগ বঞ্চিতদের বঞ্চিত করেছে এবং সেই সাথে আগামীতে যারা নিবন্ধিত হয়ে আসবে তাদেরকেও হুমকির মুখে ফেলছে। সুতরাং কোনো অবৈধ জাল সনদধারী প্রদানকারী ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। জাল সনদধারী যারা শিক্ষক আছে 64 জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং যাদের নিয়োগ বঞ্চিত করা হয়েছে, যাদেরকে আইনকে ভায়োলেন্স করা হয়েছে, যাদের ক্ষেত্রে যে নিয়ম নীতি ছিল, যে প্রজ্ঞাপন ছিল, যে শর্তে তারা উত্তীর্ণ হয়েছে, সেই শর্তে সেই এন্ট্রি লেভেল বয়স বিবেচনা করে নিয়োগ দিতে হবে এবং এটাই একমাত্র দাবি। 1 থেকে 12তম নয়, 13তম নয়, 14তম নয়, সবাইকেই নিয়োগ দিতে হবে। তবে যারা পূর্বে নিবন্ধিত তাদের সাথে বৈষম্যটা বেশি করা হয়েছে,
তাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, 17তম ভাইরা অনেকে বলবে যে না, আমরা একবার আবেদনের সুযোগ পাইনি, সে কারণে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। এরকম 13তমরা, 14তমরা বলবে, 15তমরা বলবে, বা 1 থেকে 12তমরা বলবে। আসলে মূল কথা হলো যে যদি আবেদনের সুযোগ দেওয়া হয় অথচ আপনাকে সুপারিশ করা না হয়, তাহলে সেই আবেদনের মানে হয় না। তো আপনারা আশা করি কথাগুলো বুঝবেন। আবেদন করতে দেওয়া এবং সুপারিশ না করা, সিস্টেমে আপনাকে বঞ্চিত করে রাখা, যদি আপনাকে আবেদন করতে দিল কিন্তু সুপারিশ দিল না, সেক্ষেত্রে আপনার বয়স বেড়ে যাবে, পরের প্রজ্ঞাপন অনুসারে আপনার বয়স বেড়ে যাবে, আপনি নিয়োগ পেলেন না, তার লাভটা কি? লাভ একটাই, যারা এনটিআরসির সকল শর্ত উত্তীর্ণ হয়েছে সেদের সংখ্যা খুবই সীমিত এবং শূন্য পদ লক্ষাধিক, মানে এখন আছেন 80,000 এবং নতুন চাহিদা নিলে 1.5 লাখের কাছাকাছি হবে। সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব, ব্যাচ ভিত্তিক নিয়োগ দিয়ে দিবে। এবং যদি মেধাও করতে চান, মেধা আসলে বিতর্কিত বিষয়। মেধা করতে চাইলে যেমন মনে করেন যে 40 পেয়েও চাকরি হয়েছে, আপনার 1 থেকে 12তম আছে যে 80-90 পেয়েও চাকরি হয় নাই, কারণ ওই যে কি বলে সম্মিলিত মেধা তালিকা করে রাখা হয়েছে, সেখানে এমপিও নীতিমালা অনুসারে যেটা এমপিও নীতিমালা করছে সেটার কারণে সুপারিশ করছে না, বলতেছে যে সুপারিশ করলে তো এমপিও দেবে না মাউসি। আরে আপনার কাজ যেটা সেটা আপনি করবেন, আপনার এনটিআরসির কাজ যেটা সেটা এনটিআরসির কাজ হলো সুপারিশ করা, এনটিআরসির কাজ সুপারিশ করবে। মাউসি আপনার এমপিও দিবে না সেটা মাউসির ব্যাপার, সেটা বোঝা হবে। এনটিআরসির কাজ হলো সুপারিশ করা, এনটিআরসি সুপারিশ করবে। একটা সিস্টেম দ্বারা আপনি দেখাচ্ছেন মাউসিকে, মাউসি দেখাচ্ছে আপনাকে, আর শিক্ষামন্ত্রী দেখাচ্ছে নওফেল যেখানে বলে যে 99,000 নিয়োগ দিচ্ছি, যেখানে 19,000 নিয়োগ দিতে পারেন। এরকম মিথ্যাচার করে মানুষকে ভোগান্তি করে সারা বাংলায় একটা নীল নকশা করে বাস্তবায়ন করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে কিভাবে আপনারা এই কাজগুলো কন্টিনিউ করেন? আর নিয়োগ বঞ্চিতরা ঘরে বসে থাকবে, নিয়োগ বঞ্চিতরা বারবার আপনার বঞ্চিত হচ্ছে, তাদের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলছেন। বিগত চেয়ারম্যান আমাকে একটা কথা বলেছিল যে যদি সম্ভব হতো, কথাটা বুঝবেন কিন্তু, যদি সম্ভব হতো আপনাদের চাকরি দিতাম না, তার মানে সম্ভব। এবং সে বলছে যদি সম্ভব হতো, তার নাকি এক আত্মীয় আছে তাকেও নিয়োগ দিত, তার আত্মীয়কে দিবে না কাকে দিবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই যে অপসিস্টেমের কারণে, সিস্টেমগুলো এখন যেহেতু আমরা মনে করি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল পেতে চাই এবং যে সিন্ডিকেট করা হয়েছে সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে চাই, এবং প্রকৃত যারা মেধাবী, যারা যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ চাই। কচিকাঁচার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা যাতে আবার তাদের হারানো জৌলুস ফিরে পায় সেই ব্যবস্থা চাই। এবং 1 থেকে যারা এ পর্যন্ত নিয়োগ বঞ্চিত আছে, প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগ দিবেন। এবং তারপরে জাতীয়করণের যে ব্যাপারগুলো আছে যদি সম্ভব হয় জাতীয়করণ করবেন, শিক্ষক বৈষম্য দূরীকরণ করবেন, সবগুলোই একটা ধারাবাহিক প্রক্রিয়া চলে আসবে। এইখানে আপনি গলদ রেখে, শিক্ষক সংকট রেখে জাতীয়করণ করা সম্ভব না, বৈষম্য দূরীকরণও সম্ভব না। একটা স্টেপ থেকে প্রথমে যতগুলো শূন্যপদ আছে সারা বাংলাদেশের প্রকৃত চাহিদা নিয়ে শূন্যপদগুলো পূরণ করেন, বৈষম্য দূরীকরণ করেন, জাতীয়করণ যেটা যতটুকু সম্ভব পর্যায়ক্রমে জাতীয়করণ করেন। তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে অটোভাবে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ হয়ে যাবে, কচিকাঁচারা যোগ্য শিক্ষক পাবে। এবং একটা অংশের সাথে যে প্রতারণা করা হয়েছে, প্রতারণা এখনও করা হচ্ছে, এরা আসলে এদের ছেলে মেয়ে আছে, অনেকের ভবিষ্যৎ আছে, অনেকেই দেখা যায় আসলে আমরা কিন্তু আসলে অত বয়স্ক না, যেটা বলা হয় যে 1 থেকে 12তম অনেক বয়স্ক, আসলে কিন্তু বাস্তবতা তা না। এরা বিভিন্ন শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত। অনেকে বলে যে এখন নতুন করে সুযোগ দিলে অনেকে বিদেশ থেকে এসে আবেদন করবে না, যারা বিদেশ থেকে আবেদন করবে তারা সুযোগ পাবে না। আমার তো সেই রকম দরকার না, আমার যারা চাকরি চায়, আমি বলতে চাচ্ছি যারা চাকরি চায় পর্যন্ত আবেদন করেছে, নিয়োগ বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সুযোগ দেন। এবং যদি দিতে চান তাদের দেন, সেখানে আমার সমস্যা নাই। কিন্তু যারা বারবার আপনাদের দাঁড়িয়ে এসেছে, যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ হয়েছে, এদেরকে সিস্টেমে বঞ্চিত করেছে, তাদের সুযোগ দেন। এবং যারা 18তম আসবে বা এর পরবর্তী যারা আসবে, এমন একটা সিস্টেম করবেন যাতে এই দ্বারা আর কেউ বঞ্চিত না হয় এবং শিক্ষাক্ষেত্র যাতে কলঙ্ক কালো অধ্যায় না হয়, শিক্ষাক্ষেত্র যেন কলঙ্ক মুক্ত হয়।
শিক্ষাক্ষেত্রের জন্য ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো জাল সনদদারীরা কলঙ্কিত করতে না পারে, সেই ব্যাপারে ব্যবস্থা নেন। তো আমি আসলে অনেক কিছু বলতে গেলে অনেক কিছু বাদ পড়ে যায়, অনেক কিছু বিষয় নিয়ে আসলে বলতে চেয়েছিলাম, বলতে বলতে অনেক কিছু হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছি। যদি কোনো বিষয় আবার গুরুত্বপূর্ণ মনে করি বা এই যে গণবিজ্ঞপ্তি যেটা দিতে চাচ্ছে সেটা আসলে আজকে এই ব্যাপারে কথা বলবো না, বিস্তারিত তথ্য জেনে আমি অনেক সময় বলবো। আর আমি বলবো যে নিয়োগ বঞ্চিত 1 থেকে 12তমদের বিষয়টা আসলে মর্মান্তিক এবং বেদনাদায়ক, কারণ তারা যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ হয়েছে। কমিটির হাতে নিয়োগ প্রসেস ছিল, সেটা এনটিআরসি নিয়েছে। তো এনটিআরসিকেই বাকি প্রসেসগুলো সম্পন্ন করে এদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। সকল আইনের ঊর্ধ্বে এসে সকল আইনকে, বিভিন্ন আইনকে ভায়োলেন্স করা হয়েছে। পদ শূন্য ছিল, যেখানে আপনার 68,000 পদে 40,000 পদই ফাঁকা থাকে। কেন এই 40,000 পদ ফাঁকা রাখা হয়েছে? এদের নিয়োগ দেয় না, তাদের আবেদন ছিল, তাদের আদালতের রায় ছিল। এই যে আমি যেটা বললাম, একটা রায় ছিল, আমরা একটা রিট করেছিলাম, সেইখানে আমার চতুর্থতে কলেজে 9টা, স্কুলে 11টা, সেই পদগুলো পঞ্চমে এসে দেখলাম আবার নতুন করে টিচার চাওয়া হচ্ছে, এবং সেই পদগুলো পঞ্চমে পূরণ করা হয় নাই অনেকগুলো। তাহলে আমার কি অপরাধ? আমার বয়স বাড়বে, এটা শুধু আমার গল্প না, এটা হাজার হাজার নিবন্ধিত ভাই বোনদের গল্প। সুতরাং এই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হবে, সকলের নিয়োগের সুব্যবস্থা করতে হবে। আর যদি এটা না পারেন, যদি মনে করেন এখানে ওই যেটা বলেছিলাম, এনটিআরসির চেয়ারম্যান বলেছিল যে এমন সিস্টেম আসছে, আমি কেন, অন্য কেউ আসলেও একই কাজ করবে। যদি সেই একই কাজই আপনারা করেন, তাহলে সারা বাংলাদেশের নিবন্ধিত শিক্ষক সমাজ বসে থাকবে না। এর জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের চেষ্টা করছি, আমরা করব। এবং নিবন্ধিতরা আসলে ক্ষোভে আছে আপনাদের প্রতি, তাদের প্রচুর ক্ষোভ রয়েছে, সেটা তাদেরকে কিভাবে আপনারা সুব্যবস্থা করবেন সেটা নিয়ে বিবেচনা করবেন। আমরা কিন্তু আপনাদের 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, সেখানে আপনারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিলেন, কিন্তু সেটা আমাদের জন্য ফলপ্রসূ না। আপনারা নিয়োগ নিশ্চিত করতে চাচ্ছেন না, যেটা বারবার আমরা দেখেছি। সুতরাং এখন কিভাবে করবেন সেই ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনারাই ব্যবস্থা নেবেন। আপনারা অভিভাবক হিসাবে অভিভাবকের দায়িত্ব পালন করবেন। আর যদি অভিভাবকের দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা দায়িত্ব হস্তান্তর করবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের পৌঁছে দিতে চাই, এবং শিক্ষাক্ষেত্রে কচিকাঁচাদের কাছে পৌঁছে দিতে চাই। আমরা আমাদের দুঃখ, এই দুর্দশা, অনিয়ম থেকে বেরিয়ে আসতে চাই। সর্বোপরি আমরা সকলের মঙ্গল কামনা করি, এবং আমরা চাই আপনারাও আপনাদের এই যা করেছেন সেখান থেকে বেরিয়ে আসেন। আপনারা লিখেছেন, এনটিআরসির ওয়েবসাইটে লিখেছেন, কেউ যদি দুর্নীতি প্রমাণ করতে পারে তাদের টাকা দেবেন। কেন এটা লিখতে হবে? কেন আপনাদের এটা লিখে প্রচার করতে হবে? আপনারা দুর্নীতিগ্রস্ত নয়। নিবন্ধিত শিক্ষক সমাজ যারা আছে তারা ভালোই জানে আপনারা কিভাবে কি করেছেন। সুতরাং আমরা মনে করি যে আমরা যদি যথেষ্ট ডকুমেন্টস নিয়ে, তথ্য নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে বসতে পারি, অবশ্যই আমাদের ব্যাপারে সুরাহা আসবে, এবং আমরা সেই ডকুমেন্টসগুলো অবশ্যই দেখাবো। এবং আমি প্রত্যাশা করব, যদি আমার এই ভিডিওটা কি বলে সমন্বয়ক বা শিক্ষা উপদেষ্টা বা যারই কান পর্যন্ত বা তাদের কাছে পৌঁছায়, তাহলে তারা অবশ্যই তদন্তের ব্যবস্থা করবেন, এবং নিয়োগ বঞ্চিতদের, যাদেরকে বারবার নিয়োগ বঞ্চিত করা হয়েছে, তাদেরকে বৈষম্য মুক্ত করতে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি যারা খেলছে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন, এবং নিয়োগ বঞ্চিতদের নিয়োগের ব্যবস্থা করবেন। এটাই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 64 জেলার নিয়োগ বঞ্চিতদের একমাত্র প্রত্যাশা, এবং কচিকাঁচা শিক্ষার্থীদের প্রত্যাশা। এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান বারবার চাহিদা দিয়েও শিক্ষক পাচ্ছে না, এবং শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাতে কষ্ট হচ্ছে, ওই সব শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখবেন, প্রথম তৃতীয় শিক্ষক পায়নি, চতুর্থতে শিক্ষক পায়নি, পঞ্চমের শিক্ষক পায়নি, অথচ আবেদন করা ছিল, এনটিআরসি সুপারিশ করেনি। তো এই যে অব্যবস্থাপনা, এগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই জরুরি একটা পদক্ষেপ নিতে হবে, এবং এনটিআরসিকে অবশ্যই এখন অবশ্যই তার যথাযথ ব্যবস্থা নিতে হবে, অথবা এর বিকল্প যেটা আছে সেটাও আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল পেতে হলে এর ব্যবস্থা নিতে হবে। শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নিয়োগ বঞ্চিত শিক্ষকদের দিকে তাকাবেন, কচিকাঁচা শিক্ষার্থীদের দিকে তাকাবেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংগঠনের দিকে তাকাবেন। সর্বোপরি শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, এটা দূরীকরণের জন্য
যথাযথ যাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি তারা যেন নিয়োগ পায়, যাদের জন্য যাদেরকে সকল শর্ত উত্তীর্ণ করা হয়েছে তারা যেন নিয়োগ পায়, অবৈধ অনৈতিক পন্থায় যাতে কেউ নিয়োগ না পায় সেজন্য যথাযথ ব্যবস্থা নেবেন এবং কালক্ষেপণ যেন না হয়। আমি আরেকটু বলতে চাই, যেমন বিভিন্ন সমন্বয়ক এবং শিক্ষা উপদেষ্টারা আমাদের বলেছেন আপনারা ধৈর্য ধারণ করুন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করা হবে। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করছি এবং তাদের প্রতি আমরা অনেক আস্থা, আমাদের আস্থা। আমরা মনে করি যে আমাদের এই বিষয়গুলো যথাযথ ডকুমেন্টস যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা দেখেন এবং সেটা যথাযথ ব্যবস্থা নেন, অবশ্যই আমাদের নিয়োগ বঞ্চিতদের নিয়োগ হবে এবং এটার কোনো বিকল্প নাই, হবেই হবে। বৈষম্য দূরীকরণ করতে গেলে সকলের নিয়োগ হবেই হবে, এটা আমি 100% বিশ্বাস করি। সেই বিশ্বাসে সারা বাংলাদেশের নিবন্ধিত শিক্ষক সমাজ আমাদের সাথে আছে, থাকবে এবং আমরা সম্মিলিতভাবে আমাদের বিজয় ছিনিয়ে আনবো সেই প্রত্যাশা করি। সকলেই আসলে শিক্ষক সুলভ আচরণ করবেন, ধৈর্য ধারণ করবেন এবং প্রয়োজনে যাতে আমরা সকলে একসাথে হয়ে আমাদের দাবিটা আদায় করতে পারি, আমরা শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করছি। কোনো বিষয় বাদ পড়ে থাকতে পারে, অনেকগুলো বিষয় আছে যেগুলো অনেক সময় বলাও হয় না বা কূটনৈতিক সমস্যার কারণে বলা যায় না। সুতরাং যদি আবার প্রয়োজন মনে করি পরবর্তীতে আর একটা ভিডিওতে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।